আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভি নিয়মিত আয়োজন নেটওয়ার্কটা আজ পত্রিকা অনুষ্ঠানের সঙ্গে আছে লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি খবরের ভেতরে খবর ও এই বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণ আজ আমাদের সঙ্গে আছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশিম হুমায়ুন। হুমায়ুন ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। জি দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেশে কয়েকটি পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নেব। শুরুতে আছে দৈনিক প্রথম আলো। সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা, দেশে প্রথমবারের মতো একদিনে 10 জনের মৃত্যু, একই দিনে নতুন রোগী 341 জন, 40 দিনে শনাক্ত 1572 জন, মৃত্যু 60 জনের। ডান দিকে আছে দলীয় পরিচয় দেখে ত্রাণ বিতরণ নয়, বলছেন প্রধানমন্ত্রী। ত্রাণ বিতরণে যে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা। নিচে বাদিকে আছে সংক্রমণের নতুন উপকেন্দ্র হতে যাচ্ছে গাজীপুর। দেশে মোট শনাক্ত হওয়া রোগীর 5.21% গাজীপুরের, সেখানে এক সপ্তাহে রোগী বেড়েছে প্রায় 14 গুণ। আর সবচেয়ে নিচে ডান দিকে আছে 2 মাস সাগরে ভাসল রোহিঙ্গারা, মৃত 32, মানব পাচার, টেকনাফ উপকূলে ট্রলারসহ 396 রোহিঙ্গা উদ্ধার, UNHCR এর তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এসব রোহিঙ্গা। দৈনিক ইত্তেফাক। প্রধানমন্ত্রী হুঁশিয়ারি গা করছে না প্রশাসন, করোনার দুর্যোগে থামছে না চাল চুরি। এটার হাইলাইটসে বলা আছে, ত্রাণের চাল লুটপাটের ঘটনা সব সরকারের আমলে কম বেশি ঘটলেও গত কয়েকদিনে চাল চুরির ঘটনা যেন অতীতের চিত্রকে হার মানাচ্ছে। চাল চুরি করেই যাচ্ছে কতিপয় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনের সম্মিলিত চক্র। ডান দিকে আছে আরও 50 লাখ দরিদ্রকে রেশন কার্ড দেওয়া হবে, প্রধানমন্ত্রী। ঘরে বসে তারাবির নামাজ পড়ার অনুরোধ। তার ডান দিকে আছে সংক্রমণের চতুর্থ ধাপে বাংলাদেশ, সারা দেশ ঝুঁকিপূর্ণ ঘোষণা। নিচে বাদিকে আছে বেতন শোধে ব্যর্থ কারখানার লাইসেন্স বাতিলের উদ্যোগ। সরকার নির্ধারিত সময়ে 1/3 কারখানা বেতন পরিশোধ করতে পারেনি। কালের কণ্ঠ বলছে, জনগণের পাশে নেই বেশিরভাগ পৌর মেয়র। বাদিকে নিচে আছে বেসরকারি হাসপাতাল পরীক্ষায় আগ্রহী হলেও চিকিৎসা এড়িয়ে। তার নিচে আছে এবার টিসিবির তেল নিয়ে তেলেসমাতি, ত্রাণের জন্য বিক্ষোভ, চুরি করায় অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা। পেছনে আছে লকডাউনে অস্পষ্টতা, আছে বিশৃঙ্খলা, লকডাউন কত জেলার সঠিক তথ্য নেই। সমকাল, একদিনে মৃত্যু 11,375, আক্রান্ত 85,000, বিশ্ব পরিস্থিতিটি। ডান দিকে সিঙ্গেল কলামে আছে স্বাভাবিক মৃত্যুর পরও লাশ পেতে দুর্ভোগ। বাঁ দিকে নিচের দিকে আছে 350 বস্তা চাল জব্দ, 16 জনকে জেল জরিমানা। ত্রাণের চাল বিতরণ ও টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম। যুগান্তর, সারা দেশ ঝুঁকিপূর্ণ ঘোষণা, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে নয়, এক এলাকা থেকে অন্য এলাকার চলাচলে কঠোর নিয়ন্ত্রণ, সন্ধ্যা 6টা ভোর 6টা বাইরে যাওয়া নিষেধ, 28 জেলা ও 8 উপজেলা লকডাউন। ডান দিকে আছে এখনও পুরোপুরি প্রস্তুত নয় কোনো হাসপাতাল, করোনা চিকিৎসার পরিকল্পনায় গলদ, নেই বিশেষজ্ঞ চিকিৎসক ও সব ধরনের সুবিধা, বিশেষায়িত হাসপাতালের পরিবর্তে নেওয়া হচ্ছে আউটডোর ক্লিনিক। বাদিকে আছে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, 24 ঘন্টায় প্রাণহানি 2482, বিশ্বে করোনার একদিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত। মহামারীর সর্বোচ্চ পর্যায়ে পার করছে বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত ব্রিটেনের সামাজিক দূরত্ব, স্পেনের 27,000 চিকিৎসাকর্মী আক্রান্ত। পেছনে আছে একটি ত্রাণের দাবিতে সারা দেশের শ্রমজীবীদের বিক্ষোভ। নওগাঁয় উস্কানি দেওয়ার অভিযোগে জেল জরিমানা। সবশেষে আছে দ্য ডেইলি স্টার, storm brewing, experts say as government declares entire Bangladesh risk prone, highest deaths and infections recorded in a single day, 9.2% of all samples tested positive. And niche আছে on the front line, yet so ostracized, nurses wanted at hospitals, not wanted back home, facing eviction threats. কাশিম ভাই, আপনি নিশ্চয়ই শুনলেন সবগুলি পত্রিকার শিরোনাম। আমি একটু প্রথম আলোর এই শিরোনামটা দিয়ে শুরু করতে চাই। সবগুলি পত্রিকাতেই আছে এটা, সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা। আর দেশে গতকালকে প্রথমবারের মতো একদিনে 10 জন, 2 অঙ্কের মৃত্যু সংখ্যা, দুঃখজনক সংবাদটি আমরা পেলাম। আর একই দিনে সর্বোচ্চ শনাক্ত 341 জন।
তো এই অবস্থায় আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলছেন, জনসাধারণের একে অপরের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ করা ছাড়া সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব না। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কেউ ঘরের বাইরে থাকতে পারবে না। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত, এটা কিন্তু আমরা আগেও দেখেছি। গতকালকে আবারও নতুন করে হুঁশিয়ারি এলো এবং বলা হচ্ছে যে এই সময়ের মধ্যে কেউ বাইরে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এই সময়টা মানুষ আস্তে আস্তে এমনিতেই ঘরে চলে যায়। পুরো ঢাকা বা পুরো দেশে মোটামুটি একটি ভুতুড়ে অবস্থা তৈরি হয়। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত না কেন, সেখানে কেন এই কড়াকড়িটা আরোপ করা হচ্ছে না? এমন তো না যে সকালবেলা এটার প্রকোপটা কম থাকে, সন্ধ্যার পরে বাড়ে। তো সেক্ষেত্রে কেন এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে না? আসলে বিষয়টা হচ্ছে, আপনি যদি করেন যে লকডাউন মানে হচ্ছে বের না হওয়া, হ্যাঁ, তো এখন বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন এইটা যদি আপনি অ্যানালাইসিস করি আমরা, তাহলে দেখব যে লোকজনের সক্ষমতা, আর্থিক সক্ষমতা যেটা বলা হয়, এটা 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 একটা খুব একটা মানে ভালো পর্যায়ে আছে সেটা মনে করি না। এখানে ধরেন এখন ফর্মাল সেক্টরে কাজ করে অনলি 15%, অর্থাৎ চাকরি বাকরি আছে, আর বাকি 85% লোক হচ্ছে যে মানে দিন মজুরের মতো, দিনে এনে দিনে খেতে হয়। তো তাদের তো একটু রিল্যাক্স দিতে হবে, এটা গভর্নমেন্ট অফিসিয়ালি বলতে পারে না, আমার মতে রিল্যাক্সেশন কিছু আছে। এখন এই হরতাল হাট বাজার করা, তারপরে আপনার ছোট ছোট কিছু কিছু ওষুধের দোকান খোলা রাখা, এগুলো খুব স্বাভাবিক পর্যায়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে যেখানে সতর্কতা যেটা দরকার, সেটা হচ্ছে যে আপনি বের হবেন, প্রয়োজন ছাড়া বের হবেন না। আমি বের হচ্ছি, প্রয়োজন ছাড়া বের হবে না। এখানে যে স্বাস্থ্যবিধির কথাগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার সামাজিক দূরত্ব। আমি সামাজিক দূরত্ব তোরা বলতে বুঝি যেটা হচ্ছে শারীরিক দূরত্ব। শারীরিক ভাবে যদি একটু দূরত্ব মেনটেন করেন আর সমাবেশে না যান, তাহলে একটা 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 ভালো জায়গা আমরা থাকতে পারি। এখন এই পর্যন্ত যেহেতু কোভিডের মানে আপনার এই করোনা ভাইরাসের কোভিড-19 যে কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয় নাই, তো ন্যাচারালি এখন আমাদেরকে প্রকৃতির উপরে নির্ভর করতে হচ্ছে যে আমাকে বাঁচতে হলে আমাকে সংক্রমণ বন্ধ করতে হবে। আমি যাতে সংক্রামিত না হই সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমি যদি বাইরে যাই, আবার মেলামেশা করি, সোশ্যাল মোবিলাইজেশনের দিকে যাই, তাহলে কিন্তু এটা একটা সংক্রামিত হওয়ার হবে, এবং সেটা বাংলাদেশে হচ্ছে, এই কারণেই হচ্ছে। এখন আমি মনে করি যেটা যে এটা গভর্নমেন্টে হয়তো বলতে পারবে যে এটা কড়াকড়ি ভাবে ইম্পোজ করা দরকার। রাত্রে হয়তো এটা ভালো সোশ্যাল গ্যাদারিংটা ধরেন সামাজিক, আপনি কথাটা বললেন যে সামাজিক যে ফ্যামিলি লেভেলের যে সম্পর্কগুলো, যে হোটেল রেস্টুরেন্ট এগুলো খোলা থাকে, এগুলো তো মোবিলাইজেশনটা বাড়ে। তো ন্যাচারালি হয়তো তারা সতর্ক দিয়েছেন, আড্ডা, হ্যাঁ, দিনের বেলা যেমন আবার দিনে কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়, সন্ধ্যার পরে মানুষ একটু রিল্যাক্সেশনের যে দিকে যায়, সেটা হচ্ছে হাট বাজার করা, সেটা হচ্ছে আপনার আড্ডা মারা, ফ্যামিলি লেভেলে মোবিলাইজেশন করা, হ্যাঁ হ্যাঁ, হোটেল রেস্টুরেন্টে খাওয়া, রাস্তা জড়ো হওয়া, এই গল্প গুজব করা, আড্ডা মারা, এগুলো হয়তো গভর্নমেন্ট আরো একটু রেস্ট্রিকশনের মধ্যে আনতে চাচ্ছে। সেটা হচ্ছে মূল কথা। আর যদি আপনি দিন মজুরদের কথা বলেন, তাহলে আমি মনে করি দিনের বেলা কতটুকু জাস্টিফাইড আছে জানি না, তবে আমাদের যে ইনফর্মাল সেক্টর যেটা, অর্থাৎ দিনে এনে দিনে খেতে হয়, তাদের তো খেয়াল রাখতে হয়। না, সেটা ঠিক আছে, কিন্তু দিনমজুরদের তো আসলে এখন কাজের সুযোগও খুবই সীমিত, কারণ সারা দেশই তো অনেকটা লকডাউনের মতো, যেহেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। সেটা আপনার কথার যুক্তিটা আমি মানলাম যে ঠিক আছে, কিছুটা হয়তো মানুষকে একটু রিল্যাক্স দেওয়া। সেক্ষেত্রে যদি আমরা মনেও করি যে হ্যাঁ, বাজার করার জন্য বা মানুষকে একটু দোকানে যাওয়ার জন্য একটু সুযোগ দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষ করে গলিগুলিতে বা হাট বাজারগুলিতে আইন শৃঙ্খলা বাহিনীর যদি ওই তৎপরতা অন্তত থাকতো যে ঘেঁষাঘেঁষি করছে কিনা, একজন আরেকজনের গায়ের উপর গিয়ে পড়ছে কিনা, যে তারা সামাজিক বা শারীরিক দূরত্বটা মেনটেন করছে কিনা, সেটা অন্তত এই 12 ঘন্টা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মেনটেন করা, সেটা তো আমরা দেখছি না। সেখানে আমরা দেখছি যে মেইন রোডগুলিতে কিছু পুলিশি চেকপোস্ট বা টহল, কিন্তু গলিগুলিতে কিন্তু তেমন দেখছি না। সেটা তো করতে পারছি না, যেখানে বিষয়টি হচ্ছে ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ। এটার সঙ্গে তো আসলে আপোষের কোনো সুযোগ নাই। না, কোনো সুযোগ নাই, আপোষের তো সুযোগ নাই। এখন বিষয়টা হচ্ছে কি যে ইমপ্লিমেন্টেশনের যে বিষয়টা, আপনি
পুলিশ, আর্মি পুলিশ, হ্যাঁ, এই যে ল অ্যান্ড অর্ডার ফোর্সেস এজেন্সিগুলি বা সরকারের বাহিনীগুলি, এগুলো দিয়ে যে খুব একটা আপনি যে তাদের যে বাহিনী আছে, তাদের যে সংখ্যা আছে, এইটা দিয়ে যে সারা দেশে এনশিওর করা যাবে, এটা আমি মনে করি না। আমাকে নিজেকে সচেতন হতে হবে। আমি যদি সচেতন না হই, একজন জনগণ মানুষ লোকজন যদি সচেতন না হয় যে আমার বের হওয়া না হওয়া, সেটা তো তার উপর নির্ভর করে। কারফিউ তো অফিসিয়াল জারি করা হয় নাই, হ্যাঁ, এখন বের হওয়া তার উপর নির্ভর করে। আমাকে সচেতন হতে হবে যে বের আমি কেন হবো, আমি যদি লাইফ রিস্কে থাকি বের হবো কেন। এখন সমস্যাটা আছে, এখন ল অ্যান্ড অর্ডার ফোর্সেস এজেন্সিগুলি তার সীমাবদ্ধতা আছে। মেইন রোড গুলো যেভাবে তারা পাহারা দিচ্ছে, অলিগুলিতে যেতে পারে না। অলিগুলিতে দায়িত্ব হচ্ছে যে যে পার্টি লেভেলের, আপনি ইন্ডিয়াতে দেখেন, ইভেন ওয়েস্ট বেঙ্গলেও দেখেন যে তাদের পার্টি লেভেলের লোকজন কিন্তু একটা সচেতনামূলক কাজ করছে। এখন আমাদের দেশে এইটা আমরা কত, বা চায়নাতে দেখেন, চায়না আপনি ওহানের দিকে যদি একটু তাকান, ওহানে যখন শুরু হয় তখন টোটালি লকডাউনের সময় তারা যে বাড়ি বাড়ি মানে ফুডগুলো দিয়েছে, খাদ্য দিয়েছে, সেই ফুডগুলো সাপ্লাই করেছে কিন্তু কমিউনিস্ট পার্টির ক্যাডাররা। তো আমরা কি সেই জায়গায় যেতে পারছি? একটু আগেই তো বিভিন্ন ভাবে যে ত্রাণ চুরির কথা বলা হয়, এই যে ত্রাণ চুরির কথা ঘটনা উঠে আসছে, ত্রাণ চুরির বিষয়টি আপনার কাছে আসছে, শেখ আমি হাসিনা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনাই করব। কাশেম ভাই, আপনি যেটা বললেন যে এটা আসলে একটু হচ্ছে যে আপনি নিজের সচেতন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সেটা ঠিক আছে, সচেতনতা আসলে এটাও ঠিক যে সচেতনতা আসলে একদিনে আসে না, আর আমাদেরকে আসলে বাধ্য না করলে আমরা সচেতন হইনি, সেটাও একটি বড় বিষয়। কাশেম ভাই, আমি একটু, যেহেতু আপনি বললেন, আপনি যেটা বললেন একটু আগে যে আমাদের পার্শ্ববর্তী কলকাতা বা পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে তৃণমূলের কর্মীরা সেটা কাজ করছে, বা চীনের কথা বললেন, আমাদের কিন্তু ক্ষমতাসীন দল বলি আর বিরোধী দল বলি, তাদের কিন্তু লাখ লাখ কর্মী আছে, আমরা কিন্তু তাদেরকেও কাজে লাগাতে পারি, যদি আমরা পারছি না। আর যেটা আপনি একটু আগে বললেন সেটার সঙ্গে আমি একটু রিলেট করতে চাই যে কালের কণ্ঠ যেটা বলছে জনগণের পাশে নেই বেশিরভাগ পৌর মেয়র। এই সময় তো আসলে জনগণের পাশে দাঁড়ানোর কথা। স্বাভাবিক সময় তারা দেখি যে বড় বড় শোডাউন করেন, তারা নমিনেশনের জন্য তারা মারামারি করেন, টেন্ডারের জন্য তারা খুনোখুনি করেন, কিন্তু এই যখন মানুষের জনগণের সবচেয়ে বেশি দরকার তাদেরকে, তখনই তারা এক একজন সেফ কোয়ারেন্টিনে বলি বা হোম আইসোলেশনে চলে গেছেন। সেইটাকে কিভাবে দেখবেন, কিভাবে আপনি আমি একটা জিনিস বলি যে আমাদের জনপ্রতিনিধি যারা যেই জায়গায় আছেন, যেই যার যে অবস্থান, এটা সমালোচনা, তারা একটু ভেবে দেখুন না যে তারা কি করছেন। তারা কি তাদের যে মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে ভোট নিয়ে যে দায়িত্বটা সঠিকভাবে পালন করছেন কিনা। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী কালকে তো বললেন স্পষ্টভাবে, দল মত নির্বিশেষে সবাইকে ত্রাণ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে কথাটা, এটা সারা দেশবাসীর মধ্যেই এটা একটা আশাব্যঞ্জক কথা যে না, সরকারি লেভেলে যাইয়া পাওয়া যায়, এটা ডিস্ট্রিবিউশন একটা বিষয় থাকে। এখন ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতেই তো সমস্যা হচ্ছে। এখন কিছু কিছু সমস্যা হচ্ছে, যেমন আমাকে একদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বললেন যে সমস্যা কোন কোন জায়গায় হচ্ছে। যে একটা জায়গায় হচ্ছে যে সরকারের যে রেশনিং পদ্ধতি বা ত্রাণ তৎপরতা, এটা একটা হ্যাঁ, এটা সীমিত, তো খুব একটা বড় আকারে যেতে পারে নাই, হয়তো সামনে বড় আকারে যাওয়ার চিন্তা করছেন। কারণ এখন গুডসের বদলে যেমন মানে বলা হচ্ছে যে ত্রাণ নিয়ে যখনই এই সমস্ত ঝামেলাগুলো হয়, বিতরণের ত্রুটি থাকে, বিতরণের চুরি হয়, যেটা বলা হয়, যেটা মিডিয়াতে আসছে, তো সেখানে এখন নগদ ক্যাশ টাকা দিয়ে দেওয়ার কথা হচ্ছে। যে আপনি একটা দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী 1,00,000 কোটি টাকার প্যাকেজ দিয়েছেন। এই প্যাকেজের মধ্যে গার্মেন্টস সেক্টর একটা বিশাল কিন্তু একটা অন্তর্ভুক্ত। কারণ আপনি দেখবেন যে এই টাকাগুলোর একটা এখানে যেটা ইনস্ট্রাকশন আছে যে এই বেতন দেওয়ার জন্য, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য। এখন শ্রমিকদের বেতন দেওয়ার যে 900 হবে না, এটা কেমন, এইটা কিভাবে এনশিওর করা? এখন বলা হচ্ছে যে প্রত্যেকটা লোকের মোবাইল অ্যাকাউন্ট থাকতে হবে এবং মোবাইল অ্যাকাউন্টে টাকাগুলো পৌঁছে দেওয়া হবে। ইটস এ গুড স্টেপ, এটা চমৎকার, এটা প্রশংসনীয়। এখন আমরা যদি দায়িত্বশীল না হই, আমরা যদি ওইভাবে আচরণটা না করি, আপনি যে কথাটা বললেন জনপ্রতিনিধিদের, হ্যাঁ, তাদের 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 রোল নিয়ে কথা উঠেছে, সমালোচিত হচ্ছেন তারা। এখন হওয়াটা তো অস্বাভাবিক কিছুটা। আমার একজন মন্ত্রণালয় একজন বললেন, আমি যে কথা একটু আগে বলছিলাম, স্থানীয় মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা আমাকে বললেন যে ধরে একটা ইউনিয়নে
এক হাজার লোককে হয়তো ত্রাণ দেওয়া আছে। আপনি যদি অনেস্টলিও দেখেন যে সৎভাবে উনি বিতরণ করেন, অ্যালোকেশন কিন্তু 1000 লোক, কিন্তু আপনার লোক হাজির হয়ে গেছে 3000। এখন ন্যাচারালি ওই 1000 টাকা 1000 থেকে কেটে কেটে দিতে হয়, তখন তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চুরি। হ্যাঁ, যে চুরি করতে, মানে ধরেন অ্যালোকেশন গেছে 5 কেজি করে চালের, হয়তো 2 কেজি করে, যেহেতু সংখ্যায় বেড়ে গেছে 2 কেজি কমিয়ে দিচ্ছে, কমিয়ে দিয়ে আদার্সদের দিচ্ছে, তা চুরি হচ্ছে। তো এগুলো তো আমাদের একটু খেয়াল রাখতে হবে। চুরি যে হচ্ছে না, হ্যাঁ হচ্ছে। আপনি যদি ভিজিলেন্সে থাকেন, আপনার যদি একটা মিডিয়া খুব দায়িত্বশীল ভূমিকা পালন করছে, যেখানে যাচ্ছে আপনি জনপ্রতিনিধিরা এমনিই ধরেন, এমনি আমাদের কাশেম ভাই, আপনি যেহেতু ত্রাণ জুরি বিষয়টি আনলেনই, তাহলে এই সুযোগে আমি একটু আলোচনা করে ফেলতে চাই। যেটা দৈনিক ইত্তেফাক বলছে যে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি গা করছে না প্রশাসন, করোনা দুর্যোগে থামছে না চাল চুরি, এবং তাদের ফাইন্ডিংসে যেটা ধরা পড়েছে যে চাল চুরি এটা আসলে বা ত্রাণ চুরি এটা সব সরকারের আমলেই আমাদের দেশে হয়ে আসছে, কম আর বেশি, বন্যা বলি, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বলি, কিন্তু এই দুর্যোগে যেটা হচ্ছে মানে এটা একেবারে মানে করোনা ভাইরাসের মতোই ছড়িয়ে গেছে। প্রত্যেকেই মনে করছে যে এটাই সুযোগ, এই সুযোগে যদি আমি কিছু ইনকাম করতে না পারি তাহলে সম্ভব না। এই অবস্থায় প্রধানমন্ত্রী বলছেন যে আরো 50 লাখ রেশন কার্ড দেওয়া হবে, সেখানেও তো নিশ্চয়ই দুর্নীতির আরেকটি বড় সুযোগ তৈরি হবে। হয়তো অনেকে দেখা যাবে যে টাকার বিনিময়ে রেশন কার্ড দিচ্ছে। ইমপ্লিমেন্টেশনে যা মাননীয় প্রধানমন্ত্রী কার্ড দিয়ে যদি বিতরণ করেন, যদি, তাহলে কিন্তু আপনার অনেকগুলো সমস্যার সমাধান হবে। নাম্বার ওয়ান, আমি যে কথা একটু আগে বলছিলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একজন মানে কর্মকর্তা আমাকে যেটা বললেন যে 1000 লোকের ত্রাণ গেছে, হয়তো লোক হাজির হয়ে গেছে 3000। এখন অ্যালোকেশন তো এই 1000 লোকের যে বরাদ্দ, এই বরাদ্দটা 3000-এর মধ্যে ডিস্ট্রিবিউশন হবে, ন্যাচারালি এখানে কম হবে। এখন যদি আপনি কার্ডের সিস্টেমের মধ্যে যদি বিতরণ করা যায়, এটা যদি এনশিওর করা যায়, তাহলে আপনি নির্দিষ্ট যে পরিমাণে অ্যালোকেশন আছে সেটা কিন্তু আপনি ডিস্ট্রিবিউশনটা মানে এনশিওর করা যেতে পারে, যদি যেখানে প্রশাসন বা পলিটিক্যাল ফোর্স যারা অনেস্টলি যদি সেই জায়গায় কাজগুলি করে। এখানে বলছে যে জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের লোকজনই একটি চক্র বানিয়ে রেখেছে, এবং এই কারণেই কিন্তু কারো ঘরের খাটের নিচে আপনার তেলের বোতল পাওয়া যাচ্ছে, আর কারো ঘরে চালের বস্তার স্তূপ তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি আসলে যাদেরকে দিয়ে করবেন তারাই যদি এটার সঙ্গে জড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিভাবে সম্ভব আসলে? এখন যে স্টেপ তো আপনাকে নিতে হবে। এখন বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড যে জায়গাটা হচ্ছে, যে মানে সবচেয়ে ঝুঁকিটা কোথায়? ঝুঁকিটা হচ্ছে যে আপনার দরিদ্র মানুষকে বাঁচিয়ে রাখা, হ্যাঁ, তাদেরকে খাবার পৌঁছে দেওয়া, সেটা যাতে সেটা চুরি না হয়, এই না হয়, সেটা হলো আপনাকে দেখার বিষয়। এখন সেটা এনশিওর কিভাবে করবেন? সেটা এনশিওর করতে হলে তো একটা দরকার, প্রশাসন দরকার। সেটা এনশিওর করতে হলো যে আপনার পলিটিক্যাল পার্টির যারা রুলিং পার্টি, বিশেষ করে এখন ইউনিটি। এখন যদি আপনি রাজনীতির যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আপনার অল ইউনিয়নের মধ্যে হবে। আপনি এটাকে পলিটিক্যালাইজ করা যাবে না। আপনি মানুষ বাঁচলে না রাজনীতি হবে। এক্স্যাক্টলি, আপনার সঙ্গে আমি একমত কাশেম ভাই। আসলে আমাদের যারা দায়িত্ববানরা তারা মনে হয় এখনো আসলে বুঝতে পারছেন না যে এই সংকটটা আর অন্য 10টা সংকটের মতো না। এই সংকটটা অনেক গভীর সংকট, এবং এটা অনেক দূর স্থায়ী হবে, অনেক দিন চলবে, এবং এই ক্ষেত্রে যদি জনগণের সঙ্গে আসলে প্রতারণা করা হয়, এর মাসুল কিন্তু ঠিক ততটা কঠিনভাবে দিতে হবে। আমার মনে হয় সেটা এখনো তারা বুঝতে পারছে না, কিন্তু অচিরেই বুঝতে পারবেন এই আশা করে একটি বিরতিতে যাচ্ছি। কাশেম ভাই, ফিরবো আপনার কাছে। দর্শক, সময় হলো একটি বিরতির, আরো আলোচনা করব, ফিরছো একটু পরে, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানে। আর আমাদের সঙ্গে আছেন দৈনিক সাংবাদিক ব্যবস্থাপনার সম্পাদক কাশেম হুমায়ুন। কাশেম ভাই, আমরা এবার একটু চিকিৎসা বিষয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কালের কণ্ঠ বলছে যে বেসরকারি হাসপাতাল পরীক্ষায় আগ্রহী হলেও চিকিৎসা এড়িয়ে, তার মানে হচ্ছে ওনারা পরীক্ষা করতে আগ্রহী কিন্তু চিকিৎসা দিতে ততটা আগ্রহী নন, যেহেতু সেখানে করোনা সংক্রমণের একটি ঝুঁকি থাকে। প্রথম আলোর একটি চমৎকার সংবাদ আছে, সেটা হচ্ছে যে রাজশাহীর বাগমারায় চিকিৎসকরা ছুটছেন রোগীদের বাড়িতে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা রোগীদের বাড়ি যাচ্ছেন এবং খুঁজে খুঁজে তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। এই যে একটা বিপরীতমুখী একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেটা কেন? একই পেশায়, একই ধরনের
মানবতার কি বলবো শপথ নিয়ে এসেছি, কেউ দিতে চাচ্ছেন না, কেউ খুঁজে খুঁজে দিচ্ছেন। এই চিত্রটি আমাদেরকে কেন দেখতে হচ্ছে এখন? দায়িত্ব মানে যাদের এফেক্টেড লোকের পাশে থাকা। এখন ডাক্তাররা নোবেল প্রফেশনে আছে, তারা তাদের একটা কমিটমেন্ট আছে, এবং তারাও যদি ধরেন একটা জিনিস বলতে পারে হয়তো তারা হোয়াট ইজ আওয়ার প্রোটেকশন, এখন এই প্রোটেকশন গুলো তো এনশিওর করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারাও যদি পালিয়ে যান, ভেগে যান, চিকিৎসা না করেন, তাহলে কিন্তু একটা সমস্যাটা আরো বড় হবে। এবং এখন একটা জিনিস দেখেন যে সরকারি হাসপাতালে যেভাবে এই চিকিৎসাটা এনশিওর করা যাচ্ছে, বেসরকারি হাসপাতালগুলো কিন্তু এনশিওর করা যাচ্ছে না। কারণ আপনি সরকারি হাসপাতালগুলোর সরকারের নিয়ন্ত্রণ আছে, সরাসরি নিয়ন্ত্রণ আছে। এখন অ্যাপয়েন্টমেন্ট, নিয়োগ বলেন, পোস্টিং বলেন, বদলি বলেন, সবগুলো সরকারের হাতে। সেখানে যেভাবে তারা এনশিওর করতে পারছেন, প্রধানমন্ত্রী আপনি দেখবেন প্রথম দিকে একটু বিরক্তি প্রকাশ করছিলেন, কিন্তু পরবর্তীতে উনি কিন্তু একটা জিনিস এনশিওর করেছেন পরে, যে প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের যে বেসরকারি যারা হাসপাতাল, তারাও কিন্তু তাদের, আমি ওই যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের একটা বক্তব্য শুনলাম যে সব তাদের বেসরকারি মেডিকেল কলেজগুলো কয়েকদিন আগে বললেন উনি যে এখন থেকে তারা এগুলো চালু রাখবে। এখন রেসপন্সিবিলিটি ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নজরদারি করা। এখন তারা ঝুঁকির মধ্যে থাকবেন কি থাকবেন না, এগুলো তো হাসপাতাল কর্তৃপক্ষকে, বেসরকারি কর্তৃপক্ষকে এনশিওর করতে হবে। এখন আমরা যদি চিকিৎসকরা যদি বলেন কয়টা হাসপাতাল কি হয়েছে, এটা কিন্তু এই যে উদ্বুদ্ধকরণের বিষয়টা আপনি দেখবেন যে তারা সরকারি হাসপাতালগুলোতে একটা বিশাল ব্যাপার হচ্ছে কর্মযোগ্য। আপনি দেখেন এই সীমাবদ্ধতার ভিতরেও এই যে সিলেট মেডিকেলের একজন ডাক্তার মাইনুদ্দিন, হ্যাঁ, প্রথম সারির একজন যোদ্ধা, আমি রেসপেক্ট করি, সবাই জাতি তাকে রেসপেক্ট করতেছেন। এই যুদ্ধে তিনি বলা হচ্ছে এই করোনা যুদ্ধে উনি প্রথম শহীদ, চিকিৎসা পেশায় প্রথম শহীদ উনি। আপনি বলেন যে এটা যদি শহীদের মর্যাদা দিতে চান, আমি মনে করি এটা শহীদ, হ্যাঁ। জি। আর বেঁচে থাকলে যারা ডাক্তার যদি বেঁচে থাকেন চিকিৎসা দিতে, তারা গাজী হবে, তারা তো গাজী, এবং তারা জাতীয় বীরের মর্যাদা পাবেন, যেটা আমরা চীনে দেখেছি বা অন্যান্য দেশেও দেখছি আমরা। ইসলামের ভাষা আছে, যদি যুদ্ধে আপনি যদি জয়ী হন, হ্যাঁ, আপনি গাজী, আর মারা গেলে শহীদ। এইটা তো একটা যুদ্ধ, এটা তো যুদ্ধ একটা, এটা হয়তো আপনি অস্ত্র নাই, কিন্তু যুদ্ধ। এই যুদ্ধের ফ্রন্ট লাইনে সৈনিক হচ্ছেন ডাক্তাররা। কাশেম ভাই, একটু আপনি ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি যে স্পেনে কিন্তু কাশেম ভাই, স্পেনে এ পর্যন্ত 27,000 চিকিৎসা কর্মী কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মালিকদের উচিত, অ্যাসোসিয়েশনের উচিত, সরকারের নজরদারি রাখা উচিত, সরকার নজরদারি করবে, হ্যাঁ, এটা স্বাভাবিক। তারা কারণ একটা বিধিবদ্ধ নিয়মের মধ্যে সরকারের এগুলো চলে, সরকারেরও একটা মানে আমি মনে করি দায়িত্ব আছে নজরদারি করা। কিন্তু অ্যাকচুয়ালি নজরদারির চেয়ে বড় বিষয় হচ্ছে যে লোকে যদি না আসে, তাহলে ডাক্তাররা, চিকিৎসকরা যদি আপনি এনশিওর না করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আরো প্রকট হবে। এখন আমি মনে করি যে বেসরকারি হাসপাতালগুলিতে যেহেতু আপনার একটা বাণিজ্যিক ভিত্তিতে চলে, তো সেই মালিকদেরই করা উচিত দায়িত্বটা বেশি করে পালন করা, যে না আমি ডাক্তার পাবো এখানেই। এবং তার অ্যাসোসিয়েটটা কিন্তু আমি এই যে প্রতিমন্ত্রী ডাক্তার এনামুরের বক্তব্য শুনছিলাম সেদিন, যে তিনি বলছেন যে এটা এনশিওর করা হবে, খোলা দেওয়া হবে। এবং প্রথম দিকে এটা কিন্তু নন কোঅপারেশন ছিল, এখন আস্তে আস্তে ধরেন এটা খুলছে। এখন 100% আপনারা তারা এনশিওর করতে পারে নাই, বহু রকমের সংকট তাদেরও আছে, হ্যাঁ। মালিক তো উদ্বুদ্ধকরণের বিষয় আছে, তারপর ঝুঁকি বাতা আছে। এই যে প্রধানমন্ত্রী হাসপাতালে ডাক্তারদের একটা ঝুঁকি বাতা দিলেন, চিকিৎসকরা যদি মারা যায়, তাদের একটা স্বাস্থ্য বীমা বা হয় এফেক্টেড হয়, তাদেরকে স্বাস্থ্য বীমা উনি এনশিওর করেছেন। ইতিমধ্যে তো ওনাদের জন্য 100 কোটি টাকার একটি প্রণোদনা ঘোষণা করেছে। এগুলো চ্যালেঞ্জ, যে এই চ্যালেঞ্জে আমরা সরকারও তাদের পাশে আছে, চ্যালেঞ্জ বাস্তবায়ন, হ্যাঁ, চ্যালেঞ্জ মোকাবেলা। এখন বিষয়টা হচ্ছে যে বেসরকারি হাসপাতালগুলো যেহেতু তারা লাভজনক প্রতিষ্ঠান, তারা লাভের জন্য, ব্যবসার জন্য করেন, তাদের দায়িত্ব কিন্তু এক্ষেত্রে বেশি, অনেক বেশি। এখন এই দুর্যোগের মধ্যে, এই জাতির এই দুর্যোগের সময় যদি তারা না গিয়ে আসেন, তাহলে এটা কিন্তু আমি মনে করি
যে এটা হচ্ছে জনগণের প্রতি একটা প্রতারণা হবে। তবে কাশেম ভাই, ঢালাও ভাবে কিন্তু সবাইকে আসলে বলা ঠিক হবে না যে সবাই এগিয়ে আসছেন না, কারণ প্রথম দিকে হয়তো সবাই একটু ভয় পেয়েছিলেন, যেহেতু এটি হচ্ছে একটি মরণঘাতী এবং প্রাণঘাতী রোগ, এটার চিকিৎসাও নাই, সুতরাং সেক্ষেত্রে মানুষ হিসেবে সবাই একটু কম বেশি ভয় পেতে পারেন। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে একটু পরিস্থিতি উন্নতি হচ্ছে, সবাই কিন্তু এটার সঙ্গে কোপ আপ করছে। এটা হচ্ছে আপনি একদিকের কথা বলেন, কিন্তু আরেকটি কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটছে, সেটা গতকালকে প্রথম আলোতে এসেছিল এবং আজকে ডেইলি স্টার তুলে এনেছে। সেটা হচ্ছে যে অন দ্য ফ্রন্ট লাইন ইয়েট সো অস্ট্রেসাইজড, মানে তাদেরকে কিন্তু আমরা ফ্রন্ট লাইনে চাচ্ছি, কিন্তু তারা যখন তাদের পারিবারিক জীবনে ফিরে যাচ্ছেন তখন কিন্তু তাদেরকে আমরা আবার মানে অচ্যুতের মতো ইয়ে করছি। অনেক বাড়িওয়ালা কিন্তু ডাক্তার বা স্বাস্থ্যকর্মী, নার্স শুনলে কিন্তু তার বাড়িতে ঢুকতে দিচ্ছেন না বা বাড়ি ছাড়া নোটিশ দিচ্ছেন। জি জি, সামাজিকভাবে কিন্তু হেনস্থা হচ্ছেন অনেকেই। আসলে এগুলো যদি প্রথমেই এগুলোকে যদি শক্ত হাতে দমন না করা যায় তাহলে কিন্তু আস্তে আস্তে এটা বাড়বে। এত যিনি ফ্রন্ট লাইন যুদ্ধ করছেন তার সে যদি এই ডাক্তার নার্সরা, হ্যাঁ, তাদের যদি আমাদের কাছ থেকে কোঅপারেশনটা বাইরে এই স্যালুটটা না পায়, রেসপেক্টটা না পায়, বাড়িওয়ালা যদি তাকে বের করে দিতে বলেন, তাহলে এটা কিন্তু আমি অবিচার তো প্রশ্ন না, অমানবিক অবিচার সবই হবে। এখন আমাদের দায়িত্বটা কি? বাড়িওয়ালাদের দায়িত্ব হচ্ছে যে আপনি যথেষ্ট প্রিকশনের মধ্যে রেখে, হ্যাঁ, তাকে নিরাপদে রাখা। এবং একটা সময় আজকে একটা পত্রিকা দেখলাম, একটা সময় বলা হতো একটা ফ্ল্যাটে যদি একটা ডাক্তার থাকে আপনি খুব স্বস্তিতে থাকতেন যে নাকি জ্বলে তো ওনাকে ডাকা যায়, আর এখন একটা ডাক্তার থাকলে নাকি, হ্যাঁ, এই সমস্ত মানে এই করোনার চিকিৎসা সুখের দিনে তাকে রাখলাম কিন্তু কঠিন দিনে তাকে আমি অন করলাম না, এটা তো হতে পারে না। জি, এটা কি আসলে আমরা এই সোশ্যাল ভ্যালুস গুলো আমাদের যে নষ্ট হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশে এটা দেখা দিচ্ছে। আপনি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমেরিকা, ইভেন ইন্ডিয়া তো এটা এই ধরনের অভিযোগ শুনছি না। আমি তো টেলিভিশন দেখি, নিউজ দেখি খুব বেশি মাত্রায়। এখন দেখি না যে এটা আমাদের ইন্ডিয়াতেও হচ্ছে। এখন আমাদের দেশে এটা কেন হচ্ছে? এখন এই কালকে একটা দুদকের চেয়ারম্যান বললেন, হ্যাঁ, ইকবাল মাহমুদ বললেন যে আমি শুনলাম যে যারা বাড়িওয়ালারা চিকিৎসক বা নার্সদের কাছে প্রতি যারা এই রকম ব্যবহারটা করবেন তাদেরকে তারা কোথা থেকে টাকা পয়সা পাইলেন এই বাড়ি বানাতে, এটা দেখবেন। এগুলো কিন্তু আমি মনে করি যে ভেরি পজিটিভ সাইড। নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ সাইড। এই জন্য বলবো যে এই যে তাদের উপর এটা চাপ আসছে। এখন আমি মনে করি যে বাড়িওয়ালাদের, বিশেষ করে এলাকার মানুষ, প্রত্যেকটা লোককেই এখন একটু সহানুভূতিশীল হতে হবে, রেসপেক্ট বাড়াতে হবে। সহানুভূতি না, রেসপেক্ট। ডাক্তার নার্সদের, হ্যাঁ, উপরে তারা যাতে একটু ইয়ে থাকেন। এখন যেটা বলা হচ্ছে যে আপনি তারা চিকিৎসা করলে তার চিকিৎসা করবো, দিস ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, এটাই তার দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার কাছে সমাজে অচ্যুত হয়ে যায়, সুইপারের মতো আচরণ আপনি করেন, যে সুইপার দেখলে অচ্যুত হয়ে যাবে বা তৃতীয় লিঙ্গের লোক দেখলে আপনি অচ্যুত হয়ে যাবেন, এরকম আচরণ যদি করেন, করা হয়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা বিপর্যয় হবে। এবং দেখবেন শুধু আজকে না, এই ক্রাইসিসটা কিন্তু ভবিষ্যতে ডাক্তাররা তার রোগীদের প্রতি কিন্তু খুব একটা আপনার হবে, তারা মমত্ব নিয়ে দেখবেন, এইরকম কিন্তু থাকবে না। আলটিমেট একটা দূরত্ব হয়ে যাবে। নিশ্চয়ই কাশেম ভাই, নিশ্চয়ই আমার মনে হয় এই ব্যাপক সমালোচনার মুখে বাড়িওয়ালারা তাদের বিবেচনা বোধ ফিরে পাবেন, নিশ্চয়ই আমরা আশা করব। এবার আবার একটু ফিরে আসি আমরা একটু চিকিৎসা মানে বিষয়ে। যুগান্তর বলছে এখনো পুরোপুরি প্রস্তুত নয় কোনো হাসপাতাল, করোনা চিকিৎসার পরিকল্পনায় গলদ নেই, বিশেষজ্ঞ চিকিৎসক ও সব ধরনের সুবিধা, বিশেষায়িত হাসপাতালে পরিবর্তে নেওয়া হচ্ছে আউটডোর ক্লিনিক। এখন আমাদের দেশে কিন্তু এখনো মানে এই যে করোনা ভাইরাস বা কোভিড-19-এর প্রভাবটা কিন্তু পুরোপুরি পড়েনি, সেটা হয়তো আরো 20 দিনের মতো সময় লাগবে বিশেষজ্ঞদের হিসাব মতে। তো সেইটা শুরু হওয়ার আগে এখনো কিন্তু আমরা অনেকটা সময় পেয়েছি, এখনো পাচ্ছি, এখনো কেন নিজেদেরকে আমরা প্রস্তুত করতে পারছি না? না, প্রস্তুত হচ্ছে কি, এখন জিনিসটা হচ্ছে আপনি প্রথম দিকে নমুনা সংগ্রহ দেখেন আইডিসিআর এর, সেখানে কিন্তু আপনার খুব একটা সংখ্যা বেশি ছিল। এখন কিন্তু আপনি দেখবেন প্রায় 2500-এর কাছাকাছি চলে গেছে নমুনা সংগ্রহ। বাড়াতে হবে ডিস্ট্রিক্ট লেভেলে, হ্যাঁ, যেখানে বেশি ঝুঁকিপূর্ণ সেই সমস্ত পরীক্ষা, যে হু কি বলছে পরীক্ষা, শনাক্ত পরীক্ষা, এইটার উপর নজর দিচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখন বাংলাদেশের ধরেন আর্থিক সংগতি, অসক্ষমতা, এখন কিছু দেখলাম প্রাইভেট সেক্টরও আসছে এগিয়ে, হ্যাঁ, অনেকগুলো গ্রুপ যারা জায়গা দিয়েছে, যারা, হ্যাঁ, অনেক বিজনেস গ্রুপ
যারা ভেন্টিলেশন আনছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু প্রশংসনীয় উদ্যোগ। এখন শুধু সরকারের উপরে একা যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু এটা 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 কারণ সরকারের তো ক্ষমতা সীমাবদ্ধ। এখন কালকে এই যে ক্রাইসিসটা কালকে সকালবেলায় আপনার এটা মিট করা যাবে এরকম না, কিন্তু এটা লং টার্ম। এখন প্রাইভেট সেক্টরের আসছে এগিয়ে, প্লাস কিছু কিছু যারা বড় বড় গ্রুপগুলো এগিয়ে আসছে, যেমন আমি দেখলাম বসুন্ধরা, নাভানা, এরা কিন্তু এগিয়ে আসছে। নাভানা গ্রুপ একটা আইসোলেশন সেন্টার দিয়েছে, আকিজ গ্রুপ একটি হসপিটাল করতে চেয়েছিল, যদিও সেটার উদ্যোগটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আর হচ্ছে না। যেটা তেজগাঁয়ে আকিজ গ্রুপ, হ্যাঁ তেজগাঁয়ে আকিজ গ্রুপও দিয়েছে, আকিজ গ্রুপের একটা না, এটা তো পরবর্তীতে একটা সলিউশন হচ্ছে। যাই হোক, এগুলো যদি আপনি এনকারেজ করে সরকার, তাহলে কিন্তু আপনি দেখবেন যে এটা 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 একটা কমফোর্টেবল জায়গা যাবে। আর বিশেষ করে আমি বলবো যে এটা শনাক্ত করা, পরীক্ষা ছাড়া তো কোনো উপায় নাই। এখন শনাক্তে কিটও সহজেই চলে আসবে। আমাদের যে গণস্বাস্থ্য যেটা বলছে যে অল্প কয়েকদিনের মধ্যে হয়তো সরকারকে দিতে পারবেন, যদিও এটা নিয়ে বিশেষজ্ঞরা একটু সন্দিহান যে আসলে কতটা মানে সঠিকভাবে নিরূপণ করা যাবে। তারপরেও এটি মন্দের ভালো একটি উদ্যোগ আমরা বলতে পারি। আমরা একেবারে শেষ সময় দাঁড়িয়ে আছি। কাশেম ভাই, একটি বিষয় দিয়ে আমরা একটু শেষ করতে চাই আলোচনাটা, সেটা হচ্ছে যে দৈনিক ইত্তেফাক বলছে যে বেতন শোধে ব্যর্থ কারখানার লাইসেন্স বাতিলের উদ্যোগ, সরকার নির্ধারিত সময় 1/3 কারখানা বেতন পরিশোধ করতে পারেনি। এখন আমরা যে একটি ক্রাইসিস মোমেন্টে আছি, সারা দেশ মোটামুটি স্থবির হয়ে আছে, বিশ্ব স্থবির হয়ে আছে। এই অবস্থায় কিছু মালিক তো অবশ্যই এর সুযোগ নেবেন, যে তারা হয়তো সামর্থ্য থাকার পরেও হয়তো বেতন পরিশোধ করবে না। তারা সবসময়, তারা স্বাভাবিক সময় সেই সুযোগটা নেন, এখন তারা বেশি করে নেবেন। কিন্তু কিছু কিছু মালিক হয়তো আসলেই বিপদে আছেন, তাদের পক্ষে হয়তো এই মুহূর্তে হুট করে তাদের অনেক বিল আটকে গেছে, তারা হয়তো দিতে পারছেন না। সেক্ষেত্রে এই সময়ে, এই একটি চরম সংকটকালীন মুহূর্তে লাইসেন্স বাতিলের উদ্যোগ, যেখানে আমাদের এই করোনা পরিস্থিতির পরে কিন্তু একটি ব্যাপক একটি ড্রাইভ দিতে হবে, অর্থনৈতিক একটি মানে সংগ্রাম শুরু করতে হবে নতুন করে। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে কতটা যুক্তিযুক্ত মনে করেন? আমি যেটা মনে করি যে আসলে অর্থনৈতিক রিভাইভটা হলো পরবর্তী। ফার্স্ট হলো যে এখন মানুষের যান বাঁচানো, প্রাণে বাঁচানো, মানুষ যাতে ক্যাজুয়ালিটি কম হয়, মারা যায় কম এই রোগে। এখন অর্থনীতি তো একটা জায়গায় যাবে। ওয়ার্ল্ড ব্যাংকের যদি আপনি ফোরকাস্টটা দেখেন, তাহলে কিন্তু তারা বলছে যে বাংলাদেশের জিডিপি প্রায় 2% নেমে আসবে। এগুলো কিন্তু অ্যালার্মিং। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা তো বাংলাদেশের দুইটা সেক্টরের উপর নির্ভর করে। একটা হচ্ছে আপনার 1 কোটি মানুষ আপনার বিদেশে আছেন, যারা একটা বিলিয়ন ডলার আপনাকে ফরেন এক্সচেঞ্জ যোগান দেয়, সেখানে তো একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আরেকটা হচ্ছে গার্মেন্টস। তো গার্মেন্টস এর আপনার যদি বৈদেশিক মুদ্রা অর্জনের হার দেখেন, হ্যাঁ, নাম্বার 1-এ তারা আছেন, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু এডিশনে যদি যান তা অনলি 20%, অর্থাৎ আপনার একটা বিগ রকমের এমপ্লয়মেন্ট হয়ে আছে। এখন ওয়ার্ল্ড ওয়াইড এটাও কিন্তু আপনার জন্য বিশাল ব্যাপার। গার্মেন্টস সেক্টরে এই দেশের ইকোনমিতে একটা বড় রকম রোল রাখে, বিশেষ করে এমপ্লয়মেন্ট, হ্যাঁ, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, অর্থাৎ 50 থেকে 60 লাখ লোকের একটা এমপ্লয়মেন্ট। তো তাদের পরিবার এখানে ইনভলভমেন্ট আছে, এবং একটা পরিবারের সাথে যদি আপনি 4 জনও ধরেন, 4-5 জন ধরেন, প্রায় 2 কোটি লোক কিন্তু বেঁচে। আমরা দারিদ্র সীমার নিচ থেকে যেটা বেরিয়ে আসার কথা বলি, সেটা কিন্তু এই গার্মেন্টস সেক্টরের কারণে। শেষ করতে হবে আমাদের। আরেকটা হচ্ছে যে আপনার ফরেন এক্সচেঞ্জ আসছে। এখন ওয়ার্ল্ড ওয়াইডই তো মহামন্দা আশঙ্কা করছে যে করোনা পরবর্তী যে বিশ্বটা, এই বিশ্বটা কিন্তু একটা মহামন্দার আশঙ্কা হচ্ছে। এখন মহামন্দা মোকাবেলা করাটা হলো বড় বিষয়। এখন আপনার ইকোনমিতে, আমাদের ইকোনমিতে, বাংলাদেশের ইকোনমিতে এটা কি এফেক্ট হয়, এটাতে লং টার্ম বলে দেবো। তো একজন গার্মেন্টস, আমার একজন স্পিনিং এর মানে আপনার মালিক বললেন, স্পিনিং মিলে, যে ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু পারচেজিং কমাটা কমে যাবে, বাংলাদেশ যেহেতু লো গ্রেডের একটু মাল তৈরি করে। আমাদের শেষ করতে, মানে আপনি কি মনে করেন এখন কি এই বাতিলের উদ্যোগ নেয়া এইগুলি কি সঠিক কিনা? এগুলো তো পরেও দেখা যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে কি, বাতিল হয়তো ওয়ার্ল্ড ওয়াইড যে রেসিশন চলছে, মন্দা চলছে, এখন বাতিলটা ধরেন কতটুকু ইম্পোর্ট করতে পারবে কিনা, বাংলাদেশে এক্সপোর্ট করতে পারবে কিনা, বা ওইখানে তাদের এই মালটা বিক্রি করার অবস্থা আছে কিনা, এটা তো সেটার উপর নির্ভর করে। এখন তারাও কি রিস্ক নেবে? তারাও তো রিস্ক নেবে না। তারা যদি রিস্ক নেয়, অর্ডার বাতিল যেটা করেছে, এটা আমরা এখানে আমি এটা বলছি না, এই অর্ডার তৈরি করতে যেসব কারখানা বেতন দিতে পারছে না বা দিচ্ছে না, তাদের লাইসেন্স বাতিল, মানে এইটা কি এখন
সময়টা কি উপযুক্ত কিনা সেটা আমি বলছি, যে এখানে মানুষের জীবন বাঁচানোটাই সবচেয়ে। আমার কাছে মনে হয় এখন এটা এটা তো পরবর্তীতেও তো যাচাই বাছাই করা যেতে পারে যে আসলে কারা আসলেও সক্ষমতা থাকার পরেও দেয়নি এবং কারা আসলেই দিতে পারেনি। সেক্ষেত্রে যেখানে সব ধরনের ইউটিলিটি বিলও কিন্তু এখন আদায় মানে স্থগিত করা হয়েছে সবকিছুই, কারণ মানুষের জীবনটা আগে। যে অনেক ধন্যবাদ কাশেম ভাই, নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সঙ্গে এইগুলি নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। জি দর্শক, করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হচ্ছে প্রতিদিন সকাল 6টায় এবং রাত 9টায়। করোনা নিয়ে আপনার কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, অভিযোগ বা মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন বা ব্যক্তিগত ভিডিও করে পাঠিয়ে দিতে পারেন করোনা হেল্পলাইন মেসেঞ্জারে। লিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9টা 15 ও শুক্রবার সকাল 10টা 10 সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর RTV সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।